স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আমরা আলোচনা করব সংবিধানের প্রথম অংশ নিয়ে, তাই না? ওই যে ধারাবাহিকভাবে যে আলোচনা করছিলাম, তো আমরা আলোচনা করব সংবিধানের প্রথম অংশ নিয়ে। সংবিধান 1। সংবিধান আমাদের প্রিলি এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। সংবিধানের 3টা অংশ আছে, হ্যাঁ। সংবিধান 1, সংবিধান 2, সংবিধান 3, এই 3টা অংশ থেকে প্রিলি পরীক্ষায় 5 নাম্বার আসে, হ্যাঁ। এখানে একটু লিখে রাখতে পারেন, প্রিলিতে 5 নাম্বার আসে, আর রিটেনে সংবিধান থেকে 20 নাম্বার আসে। তো আমরা এই সংবিধান একে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, টপিকগুলো একটু লিখে নেই, হ্যাঁ। প্রথম টপিক, সংবিধানের ধারণা। দ্বিতীয় টপিক, সংবিধান রচনার ইতিহাস। আমাদের তৃতীয় টপিকটা হলো সংবিধানের সংখ্যা। চতুর্থ টপিকটা হলো সংবিধানের বৈশিষ্ট্য। পঞ্চম টপিকটা হলো সংবিধানের অধ্যায়। ষষ্ঠ টপিকটা হচ্ছে প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র। এই হচ্ছে আমাদের টপিকগুলো, আজকের লেকচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। এটা একটা 5 স্টার টপিক। প্রজাতন্ত্র, এটা একটা 4 স্টার টপিক। এবং সংবিধানের সংখ্যা, এটা একটা 3 স্টার টপিক। ওকে, টপিকগুলো লিখে নেন। টপিকগুলো লেখা শেষ হলে আমাকে জানান, হ্যাঁ। তারপর আমরা ধারাবাহিকভাবে টপিক ধরে ধরে আলোচনা করব।
ওকে, আমরা চলে যাব আমাদের প্রথম টপিক। প্রথম টপিকের নাম হচ্ছে সংবিধানের ধারণা। অর্থাৎ আমরা এখানে সংবিধানের সংজ্ঞা লিখব এবং সংবিধানের শ্রেণীবিভাগটা দেখার চেষ্টা করব। সংবিধান। সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার মূল দলিল। সংবিধানকে বলা হয় রাষ্ট্র পরিচালনার মূল দলিল। সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন। সর্বোচ্চ আইন। সংবিধানের যে অবস্থানটা হচ্ছে আইনসভা ওপরে। অর্থাৎ অন্য যত আইন আছে, অন্য সকল আইনের ওপরে সংবিধানের অবস্থান। সংবিধান সরকারের তিনটি অঙ্গের মধ্যে সম্পর্ক নির্দেশ করে। আপনারা তিনটা অঙ্গ সবাই জানেন। তিনটা অঙ্গ হচ্ছে নির্বাহী বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। নির্বাহী কমা আইন ও বিচার বিভাগ। ওকে, বিশ্বের প্রথম লিখিত সংবিধান যুক্তরাষ্ট্রের। বিশ্বের বৃহত্তম বৃহত্তম লিখিত সংবিধান ভারতের। বিশ্বের ক্ষুদ্রতম লিখিত সংবিধান ইউএসএ ও ভুটানের। আর শব্দ সংখ্যার ভিত্তিতে শব্দ সংখ্যার ভিত্তিতে ক্ষুদ্রতম লিখিত সংবিধান মোনাকোর। আর এখানে একটা কোটেশন লিখবো আমরা। সংবিধান রাষ্ট্রের পছন্দকৃত আইন। এই উক্তিটি হচ্ছে অ্যারিস্টোটেলের। এই তো এগুলি লিখে রাখেন। ভালো আছেন? মাশাআল্লাহ, কি সুন্দর। আপনার কথা শুনে আমি আর থাকতে পারলাম না, চলে আসলাম। কই ছিলেন? উপরে? তিনতলায় ছিলাম। আহ
5 মিনিট পরে কথা ঠিক আছে, দেখো। লেখা শেষ হলে আমাকে জানায়েন, হ্যাঁ। শেষ স্যার। শেষ না? তাহলে একটু খেয়াল করেন, সংবিধানের সংজ্ঞাটা আসলে এই যে 4টা জিনিসকে ইন্ডিকেট করে। সংবিধান কি? রাষ্ট্র পরিচালনার মূল দলিল। আর কি? সর্বোচ্চ আইন। তাহলে এর অবস্থানটা কোথায়? আইনসভার ওপরে, অর্থাৎ অন্য যত আইন আছে সবার উপরে সংবিধানের অবস্থান। সরকারের অঙ্গ কয়টি? 3টি। সরকারের 3টি অঙ্গের মধ্যে সম্পর্ক নির্দেশ করে কে? সংবিধান। সরকারের অঙ্গ কি কি? নির্বাহী বিভাগ, আইন আইন বিভাগ আর বিচার বিভাগ। বিশ্বের প্রথম লিখিত সংবিধান কোন দেশের? যুক্তরাষ্ট্রের। বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশের? ভারতের। ক্ষুদ্রতম লিখিত সংবিধান যুক্তরাষ্ট্র এবং ভুটানের। আর ইন টার্মস অফ ওয়ার্ডস, অর্থাৎ শব্দ সংখ্যার ভিত্তিতে ক্ষুদ্রতম লিখিত সংবিধান হচ্ছে মোনাকোর। একটা সংজ্ঞা যেটা পরীক্ষায় আসছিল সংবিধান সম্পর্কিত, সেটা হচ্ছে অ্যারিস্টটলের একটা উক্তি। অ্যারিস্টটল বলেছেন যে সংবিধান হচ্ছে রাষ্ট্রের পছন্দকৃত আইন। আমরা এই টপিকের পরের অংশে চলে যাচ্ছি। লিখবেন 5টি দেশের সংবিধান অলিখিত। 1 নাম্বার দিয়ে লিখবেন ইউকে, 2 নাম্বার দিয়ে লিখবেন সৌদি আরব, 3 নাম্বার দিয়ে লিখবেন নিউজিল্যান্ড, 4 নাম্বার দিয়ে লিখবেন স্পেন, 5 নাম্বার দিয়ে লিখবেন ইসরায়েল। এই যে ইউকে, ইউকের সংবিধানের ভিত্তি হচ্ছে ম্যাগনা কার্টা নামে একটা চুক্তি। ইসরায়েলের বেলফোর ঘোষণা। ইসরায়েলের যে আইনসভা, ইসরায়েলের আইনসভার নাম হচ্ছে নেসেট। ইসরায়েলের আইনসভার নাম হচ্ছে নেসেট। এরপর আর 2টা কথা লিখবেন, সেটা হচ্ছে 3টি দেশের সংবিধান সুপরিবর্তনীয়, মানে সহজে পরিবর্তন করা যায়। সংসদে সংখ্যাগরিষ্ঠদের প্রত্যক্ষ অনুমোদনে চেঞ্জ করা যায় যে সংবিধান, সেটাকে সুপরিবর্তনীয় সংবিধান বলে। 3টা দেশ। 1 নাম্বার হচ্ছে ইউকে, 2 নাম্বার হচ্ছে সুইজারল্যান্ড, 3 নাম্বার হচ্ছে তাইওয়ান। যদিও তাইওয়ান স্বাধীন দেশ নয়, তাইওয়ানের একটা পূর্ব নাম আসে পরীক্ষায়, হ্যাঁ। পূর্ব নামটা হচ্ছে ফরমোজা। ফরমোজা শব্দের অর্থ হচ্ছে সুন্দর দ্বীপ। পর্তুগিজরা বাণিজ্য করতে এই দ্বীপে আসে এবং এই দ্বীপটাকে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হিসাবে প্রত্যক্ষ করে এটাকে ফরমোজা বা সুন্দর দ্বীপ বলে আখ্যায়িত করে। এরপরে দুষ্পরিবর্তনীয় সংবিধানে
কমপক্ষে 2/3 সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোট প্রয়োজন হয়। এই তথ্যগুলো লিখে রাখেন। শেষ করেছেন লিখে? জি স্যার। ওকে, মনে রাখবেন আপনি এই 5টা দেশের নাম একটু মনে রাখবেন, তাহলে কোন কোন দেশের সংবিধান লিখিত তা সহজেই বের করতে পারবেন। এই 5টা বাদে বাকি সব গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধান হচ্ছে লিখিত সংবিধানে। ইউকে, সৌদি আরব, নিউজিল্যান্ড, স্পেন, ইসরায়েল, এই 5 রাষ্ট্রের সংবিধানকে বলা হয় অলিখিত সংবিধান। ইসরায়েলের আইনসভার নাম হচ্ছে নেসেট। ইউকের সংবিধানের ভিত্তি হচ্ছে ম্যাগনা কার্টা নামে একটা চুক্তি। আর ইসরায়েলের সংবিধানের ভিত্তি হচ্ছে একটা ঘোষণা, যেটা হচ্ছে ইহুদি রাষ্ট্রের ঘোষণা, নাম বলা হয় বেলফোর ঘোষণা। 3টা দেশের সংবিধান সুপরিবর্তনীয়, মানে সহজে পরিবর্তন করা যায়। ইউকে, সুইজারল্যান্ড আর হচ্ছে তাইওয়ান। যদিও তাইওয়ান কোনো স্বাধীন দেশ না, তাইওয়ানের পূর্ব নাম হচ্ছে ফরমোজা। দুষ্পরিবর্তনীয় সংবিধানে কমপক্ষে 2/3 সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোট লাগে। এর ফলে একটা প্রস্তাব বিলে পরিণত হয়। বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করেন এবং রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে বিলটা আইনে পরিণত হয়, এবং যে অংশটা সংশোধন করার জন্য এটাকে আইনে পরিণত করা হয়েছে সেই অংশটা আলটিমেটলি সংশোধন হয়ে যায়। হ্যাঁ, এটাই হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। ওকে, আমরা পরের অংশে যাচ্ছি, পরের টপিকে। পরের টপিক হচ্ছে সংবিধান রচনার ইতিহাস। সংবিধান রচনার ইতিহাস। ছক আঁকি আমরা। এক পাশে লিখব সময়, আরেক পাশে লিখব ঘটনা। এইভাবে একটা ছক এঁকে ফেলি, ছক রেডি করে ফেলি। সময় সংবিধান রচনার ইতিহাসে আমরা প্রথমে 11 জানুয়ারি তথ্যটা জানবো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। অর্থাৎ পূর্ণাঙ্গ সংবিধান কার্যকর হওয়ার আগ পর্যন্ত এটি ছিল নবগঠিত বাংলাদেশের সংবিধান। অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। 23 মার্চ 1972
আবু সাইদ চৌধুরী, সত্তরের নির্বাচনের জাতীয় এবং প্রাদেশিক পরিষদ থেকে 403 জন নিয়ে গণপরিষদ গঠন করেন। 10 এপ্রিল 1972 সালে গণপরিষদের প্রথম অধিবেশন বসে। এই গণপরিষদের প্রথম অধিবেশনটা বসে বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এই অধিবেশনের সভাপতি ছিলেন মৌলানা আব্দুর রশিদ তর্ক বাগিশ। গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ এবং প্রথম ডেপুটি স্পিকার ছিলেন মুহাম্মদ উল্লাহ। 11 এপ্রিল 1972 সালে সংবিধান প্রণয়নের জন্য একটি খসড়া সংবিধান রচনা কমিটি গঠন করা হয়। সংবিধান রচনা কমিটি গঠন করা হয় গণপরিষদ থেকে যারা আইনের বিষয়ে বিশেষ অভিজ্ঞ, এবং 34 জন নিয়ে সংবিধান রচনা কমিটি গঠন করা হয়। এই রচনা কমিটির সভাপতি ছিলেন ডক্টর কামাল হোসেন। এই রচনা কমিটি থেকে একমাত্র বিরোধী দলের সদস্য ছিলেন সুরঞ্জিত সেন গুপ্ত। একমাত্র নারী সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু এবং বিশেষ পরামর্শকের দায়িত্ব পালন করেছেন জন গাত্রি। 17 এপ্রিল 1972 রচনা কমিটির প্রথম অধিবেশন বা বৈঠক বসে।
ওই একই জায়গায় বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয়। এতটুকু লিখে আমাকে একটু জানাবেন। আরেকটু অংশ বাকি আছে, ওইটা আমরা পরের অংশে করে দুইটা একসাথে আমরা আলোচনা করব। হ্যাঁ, শেষ স্যার। শেষ না? আমরা পরের হয় অংশে নাই স্যার। আচ্ছা, লিখেন লিখেন। স্যার একটা কথা ছিল, জি, বলেন। আমাদের ক্লাস না 10টায় স্যার। আজকে শুক্রবার না, সেই জন্য 9:30টায় শুরু হয়েছে। হ্যাঁ, বেসিক্যালি কিন্তু 10টায়। হ্যাঁ, শুক্রবার দিনে যে জুম্মার নামাজ আছে, তো যাতে সকাল সকালে দুইটা ব্যাচের ক্লাস শেষ করা যায়, বুঝতে পারছেন? জি স্যার। ওকে। শেষ করে আমাকে জানান। হ্যাঁ, এরপরে আরো 2-4 কথা আমরা এই টপিক সম্পর্কে লিখবো, সেটা এর পরের অংশে লিখবো, এবং দুইটা একসাথে যখন শেষ হয়ে যাবে লেখা, দুইটা একসাথে আমি আলোচনা করব। ওকে, আমি চলে গেলাম পরের অংশে। ঠিক আছে, কিরকম একটা ছক আঁকবো আবার। আপনারা একটা ছকই আঁকবেন, আপনাদের যেহেতু ছক করাই আছে। 10 জুন 1972 সংবিধান রচনা কমিটি হস্তলিখিত খসড়া সংবিধান তৈরি করে ফেলে। এই হস্তলিখিত খসড়া সংবিধানের মূল লেখক তিনি হচ্ছেন আব্দুর রউফ। খসড়া সংবিধানের ডিজাইনার শিল্পাচার্য নামে পরিচিত জয়নুল আবেদিন, এবং তাকে এই যে ডিজাইনে যথেষ্ট সহায়তা করেছিলেন শিল্পী হাশেম খান। 12 অক্টোবর 1972 হস্তলিখিত খসড়া সংবিধান গণপরিষদে পেশ বা উত্থাপন করা হয়।
4 নভেম্বর 1972 হস্তলিখিত খসড়া সংবিধান গণপরিষদে গৃহীত হয়। যেহেতু ওই দিন গৃহীত হয়, সেজন্য 4 নভেম্বর হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস। এবার স্বাক্ষর করবে কিছু ফর্মালিটিস, সেটা হচ্ছে 14 থেকে 15 ডিসেম্বর 1972 399 জন গণপরিষদ সদস্য খসড়া সংবিধানে স্বাক্ষর করেন। 16 ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর ও প্রচলিত মানে প্রবর্তিত হয়। এই তো, এতটুকু লিখে আমাকে জানাবেন। স্যার একটা প্রশ্ন করব? অবশ্যই করেন। স্যার ওই যে 403 জনের যে একটা কথা বলছিলেন গণপরিষদের সদস্য, স্যার ওইটা তো 469 জন নিয়ে মানে অ্যাকচুয়ালি গঠিত জি হয়েছিল। জি জি, চমৎকার প্রশ্ন করছেন। আমি প্রশ্নটা বুঝতে পারছি। হ্যাঁ, জি স্যার, ওইটা কি তাহলে উল্টে? গণপরিষদ প্রাদেশিক পরিষদে 300 আর জাতীয় পরিষদে 169, জি মোট স্যার। 469 নিয়ে গঠন করার কথা, তাই না? এদের জি মধ্যে স্যার। 60 জন 60 ইন্ডিভিজুয়ালস তারা পাকিস্তানের বশ্যতা স্বীকার করছে। পাকিস্তানের বশ্যতা স্বীকার করছে, অর্থাৎ তারা পাকিস্তানি থেকে গেছে, পূর্ব পাকিস্তানে আর আসে নাই। আর 6 জন মারা গেছে। তাহলে 469 থেকে 60 বাদ দেন, 409 জন। 409 থেকে 6 বাদ দেন, দেখেন 403 জন হয় কিনা। স্যার এই এটা বলি না, আমি বলতেছি যে প্রশ্নটা কিভাবে আসলে মানে দুইটা যদি থাকে তাহলে কিভাবে অ্যান্সার করবো বা 403 কিভাবে জন অ্যান্সার করবেন। পরীক্ষায় যদি প্রশ্ন আসে গণপরিষদ সদস্য কতজন ছিল, উত্তর করবেন 403 জন। আর যদি প্রশ্নটা এইভাবে আসে যে পাকিস্তানের সাধারণ নির্বাচনে মোট নির্বাচিত সদস্য কতজন, তখন হবে 469। গণপরিষদ বললে তো 469 অ্যান্সার করার কোনো প্রশ্নই আসে না। জি স্যার, জি স্যার, ঠিক ঠিক আছে, আছে, ভালো। 403। ওকে, লিখছেন তো না? তাহলে একটু আমরা সম্ভাব্য কোশ্চেন গুলো আলোচনা করি। দেখেন তো, অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কে? বঙ্গবন্ধু। কবে জারি করেন?
11ই জানুয়ারি 1972। এটা মূল সংবিধান কার্যকর আগ পর্যন্ত ওই সময়টার মধ্যে অন্তর্বর্তীকালীন সংবিধান নামে পরিচিত ছিল। হ্যাঁ, গণপরিষদ গঠন করেন কে? আবু সাইদ চৌধুরী। গণপরিষদ সদস্য কয়জন? 403 জন। এটা গঠন করা হয় কবে? 23 মার্চ 1972 সালে। গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে? 10 এপ্রিল 1972 সালে। সভাপতির দায়িত্ব পালন করেছেন কে? মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন? শাহ আব্দুল হামিদ। আর প্রথম ডেপুটি স্পিকার কে ছিলেন? মুহাম্মদ উল্লাহ। এই গণপরিষদের ওই বৈঠকে যে কোর সিদ্ধান্তটা গৃহীত হয় সেটা হচ্ছে দ্রুত সংবিধান রচনার জন্য একটি রচনা কমিটি গঠন করতে হবে। তারই ধারাবাহিকতায় সংবিধান রচনা কমিটি গঠন করা হয় কবে? 11ই এপ্রিল 1972 সালে। কতজন নিয়ে? 34 জন নিয়ে। এই যে 403 জন থেকে 34 জনকে নেওয়া হয়েছে। সভাপতির দায়িত্ব পালন করেন কে? ডক্টর কামাল হোসেন। একমাত্র অপোজিট পার্টির মেম্বার ছিলেন কে? সুরঞ্জিত সেন গুপ্ত। একমাত্র নারী সদস্য ছিলেন কে? বেগম রাজিয়া বানু। আর এই রচনা কমিটিকে ইউকের একজন সংবিধান বিশেষজ্ঞ, তার নাম হচ্ছে জন গাথরি, তিনি বিশেষ পরামর্শ প্রদান করেন। তো 11ই এপ্রিল এটা গঠন করা হয়ে গেল। আর এটার প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো 17 এপ্রিল। তাহলে সংবিধান রচনা কমিটির প্রথম অধিবেশন কবে হয়? 17 এপ্রিল। চারটা ঘটনা। একটা হচ্ছে গণপরিষদ গঠন 23 মার্চ, গণপরিষদের প্রথম অধিবেশন 10 এপ্রিল, রচনা কমিটি 11 এপ্রিল, রচনা কমিটির প্রথম বৈঠক 17 এপ্রিল। ঠিক আছে, এভাবে কইরা মনে রাখতে পারবেন। স্যার জি, একটা কোশ্চেন ছিল স্যার। অবশ্যই করেন। স্যার ওই আমার দিল্লি সালতানাত আর স্বাধীন সুলতানি আমল নিয়ে একটা কোশ্চেন ছিল। জি অবশ্যই। স্যার দিল্লি সালতানাতের তো মানে শাসন আমলটা ছিল 1206 থেকে 1526-এর মধ্যে, 1526, হ্যাঁ। আর স্বাধীন সুলতানি আমলের তো স্যার সময়কাল ছিল 1338 থেকে 1538। 1538 সাল পর্যন্ত। আপনি হ্যাঁ স্যার, কিন্তু এখানে কথা হলো স্যার, জি স্যার, জি বলেন, শেষ এখানে করেন। কথা হলো স্যার যে তাহলে দিল্লি সালতানাতের অধীনে তো তখন ছিল 1206 থেকে মানে খলজি মৃত্যুবরণের পর। তো তাহলে আবার স্বাধীন সুলতানি আমল কেমনে স্যার 1338 থেকে 1538-এ আবার যায়? স্বাধীন কি? ওই যে একটু দিল্লি বলবেন স্যার। সালতানাতের অধীন ছিল, এই জন্য স্বাধীন শব্দটা ব্যবহার করা হয়নি। 1206 সাল থেকে 1338 সাল পর্যন্ত আসলে এই যে বাংলা, আমরা যেটা বলি বাংলা, সুবে বাংলা, এটা দিল্লি সালতানাতের অধীন ছিল। এই সালতানাতের অধীন থেকে স্বাধীন করেন তিনি হচ্ছেন ফকরা, উজির বাহারাম খানের একজন বর্মরক্ষক ফকরা। তিনি সোনারগাঁও এর স্বাধীনতা ঘোষণার মাধ্যমে 1338 সালে বাংলাকে স্বাধীন বলে ঘোষণা করেন। কোত্থেকে স্বাধীন? দিল্লি সালতানাত থেকে স্বাধীন। বুঝতে পারছেন? জি স্যার। দিল্লি সালতানাত থেকে স্বাধীন। এর মাঝখানের যে সময়টা আপনি বললেন, ঠিকই বলছেন, মাঝখানের যে সময়টা সেটা না পরাধীন ছিল বাংলা, এই জন্য স্বাধীন শব্দটা ব্যবহার করা হতো না। হ্যাঁ, জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তো দেখেন, সংবিধান রচনা কমিটি কি করলো? একটা হস্তলিখিত খসড়া সংবিধান তৈরি করে ফেললো। কবে তৈরি করে ফেললো? 10 জুন 1972 সালে। যার মূল লেখক কে ছিলেন? আব্দুর রউফ। ডিজাইনার কে ছিলেন? শিল্পাচার্য জয়নুল আবেদিন, যার সংগ্রহশালাটা হচ্ছে ময়মনসিংহে। ডিজাইনে সহায়তা করেছিলেন কে? শিল্পী হাশেম খান। ওকে। আর হস্তলিখিত খসড়া সংবিধানটি গণপরিষদে পেশ করা হয়েছিল কবে? সবার জন্য, ওই যে 403 জনের জন্য, 12 অক্টোবর 1972 সালে। এবং সবাই এটাকে মানে হচ্ছে অ্যাকসেপ্ট করে নেয় কবে? গ্রহণ করে নেয় কবে? 4 নভেম্বর 1972 সালে। এই জন্য আমাদের সংবিধান দিবস হচ্ছে 4 নভেম্বর, 4 নভেম্বর। হ্যাঁ, এরপরে 403 জন গণপরিষদ সদস্যের মধ্যে 399 জন গণপরিষদ সদস্য স্বাক্ষর করে দিল। স্বাক্ষর করা হলো 2 দিনে, 14 এবং 15 ডিসেম্বর 1972 সালে। এবং বেশিরভাগ মানুষ স্বাক্ষর করার কারণে এটা কার্যকর হওয়ায় আর কোনো বাধা থাকলো না। এটা কার্যকর এবং প্রচলিত হলো কবে? 16 ডিসেম্বর 1972 সাল থেকে। তাহলে প্রথমে দেখেন ঘটনাগুলির ধারাবাহিকতা দেখেন।
প্রথমে অস্থায়ী সংবিধান আদেশ, তারপরে গণপরিষদ গঠন, তারপরে গণপরিষদের প্রথম বৈঠক, এরপরে রচনা কমিটি গঠন, এরপরে রচনা কমিটির প্রথম বৈঠক, এরপরে হচ্ছে খসড়া সংবিধান রেডি, এরপরে হচ্ছে গণপরিষদে পেশ, গণপরিষদ কর্তৃক গ্রহণ, খসড়া সংবিধানের স্বাক্ষর, সংবিধান কার্যকর। এই 10টা ঘটনার একটা ধারাবাহিক বিবরণী হচ্ছে সংবিধান রচনার ইতিহাস। এখন বলেন, পারবেন না ইনশাল্লাহ? স্যার ইনশাআল্লাহ। ওকে, পরের টপিকে যাব। পরের টপিক হচ্ছে সংবিধানের সংখ্যা, মানে সংবিধানে কোন সংখ্যাটা দিয়ে কি ইন্ডিকেট করে ওইটা দেখবো। হ্যাঁ, তো 1 দিয়ে কি বোঝায়? প্রস্তাবনা। সংবিধানের প্রস্তাবনা একটি। 2 দিয়ে বোঝায় সংবিধানের ভাষা। স্যার টপিকসটা কি দিব? টপিকটা হচ্ছে সংবিধানে সংখ্যা। সংবিধানে সংখ্যা, এটা আমাদের 3 নাম্বার টপিক। হ্যাঁ, যে ক্লাসের আগে টপিকগুলি দিয়ে দিয়েছিলাম তো ওই ধারাবাহিকতায়। হ্যাঁ, আমি মিস করে গেছিলাম, সরি নো স্যার। প্রবলেম, নো প্রবলেম। হ্যাঁ, ক্লাসটা শেষ হলে যখন রেকর্ড হবে না তখন আপনি একটু দেখে নিন, নো প্রবলেম। জি স্যার। ওকে, 2 দিয়ে বোঝায় হচ্ছে সংবিধানের ভাষা। সংবিধানের ভাষা হচ্ছে 2টি, বাংলা আর ইংরেজি। এরপরে 4 দিয়ে বোঝায় রাষ্ট্র পরিচালনার মূলনীতি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি 4টি। মূলনীতি 4টি। 5 দিয়ে বোঝায় সংবিধানের মৌলিক বিষয় বা মৌলিক বিধান। সংবিধানের মৌলিক বিষয় হচ্ছে 5টি। প্রস্তাবনা, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় আর 150 নম্বর অনুচ্ছেদ, এই 5টাকে সংবিধানের মৌলিক বিষয় বলে। এরপরে সংবিধানের তফসিল হচ্ছে 7টি। সংবিধানের অধ্যায় হচ্ছে 11টি। সংবিধানের বৈশিষ্ট্য হচ্ছে 12টি। সংবিধানের পরিচ্ছেদ বা উপঅধ্যায় বলি আমরা, অর্থাৎ অধ্যায় যেই ধরনের উপাদানগুলো নিয়ে গঠিত হয় সেগুলোকে পরিচ্ছেদ বলে, পরিচ্ছেদ 13টি। সংবিধান এই পর্যন্ত সংশোধন করা হয়েছে 17 বার। ভোটার হওয়ার বয়স 18 বছর। সরকারের প্রতিনিধি হবার ন্যূনতম বয়স 25 বছর। রাষ্ট্রপতি হবার ন্যূনতম বয়স 35 বছর। এরপরে 34 দা বুঝতেছি হচ্ছে চৌত্রিশ দিয়ে বুঝাচ্ছি সংবিধান রচনা কমিটির সদস্য 34 জন। 50 দিয়ে বুঝাচ্ছি সংসদে সংরক্ষিত নারী আসন 50টি। 60 দিয়ে বুঝেছি কোরাম সদস্য 60 জন। কোরাম সদস্য 60 জন। 74 দিয়ে বুঝাচ্ছি সংবিধান রচনা কমিটির বৈঠক সংখ্যা। 93 দিয়ে বুঝাচ্ছি
খসড়া সংবিধানে পৃষ্ঠার সংখ্যা একশো 20 দিয়ে বুঝাচ্ছি জরুরি অবস্থার সর্বোচ্চ মেয়াদ 120 দিন। 153 দিয়ে বুঝাচ্ছি সংবিধানের অনুচ্ছেদ 153টি। 300 দিয়ে বুঝাচ্ছি সংসদে নির্বাচিত আসন 300টি। 350 দিয়ে বুঝাচ্ছি সংসদে মোট আসন, আর এখানে 403 দিয়ে বুঝাচ্ছি গণপরিষদ সদস্য। এই তো সংবিধানে সংখ্যা, এই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, লিখে নেন। এরপরে আমি আবার একটু আপনার সাথে বলবো। স্যার কোরাম সদস্য কি স্যার? আচ্ছা দেখেন, সংসদে তো রাষ্ট্রপতি আপনারা জানেন সংসদ অধিবেশন আহ্বান করে, কিন্তু ওই দিন যেদিন অধিবেশন ডাকলো ওই দিন মনে করেন 60 জনের কম উপস্থিত আছে। যে অধিবেশনটা সংসদে অনুষ্ঠিত হবে 60 জন এর কম অনুপস্থিত আছে, উপস্থিত আছে আর কি, 60 জনের কম আছে। 300 জনের মধ্যে 1/5 কম আছে। তো সেই ক্ষেত্রে এই যে তখন ওই দিন আর অধিবেশন হবে না, আর এই 60 জনকে বলা হয় কোরাম সদস্য। অর্থাৎ সংসদ অধিবেশন অনুষ্ঠিত হবার জন্য ন্যূনতম সদস্য সংখ্যাকেই কোরাম সদস্য বলা হয়। সংসদ অধিবেশন অনুষ্ঠিত হবার জন্য ন্যূনতম সদস্যকেই কোরাম সদস্য বলা হয়। ওকে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। শেষ করেছেন তো না? শেষ করলে আমরা একটু আলোচনা করি। শেষ। শেষ না? আচ্ছা, তো সংবিধানের প্রস্তাবনা কয়টি? একটি। প্রস্তাবনা হচ্ছে যাকে সামনে রেখে বা যাকে উদ্দেশ্য করে সংবিধানটা প্রতিফলিত হবে বা সামনের দিকে আগাবে। অর্থাৎ আমাদের বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ডেফিনেটলি মহান মুক্তিযুদ্ধ। মহান মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ কিভাবে সামনের দিকে আগাবে, বাংলাদেশ রাষ্ট্রের লক্ষ্য এবং জনগণ এই আগানোর ক্ষেত্রে কি ধরনের ভূমিকা প্লে করবে, এই জিনিসগুলি হচ্ছে প্রস্তাবনা। হ্যাঁ,
এই প্রস্তাবনাকে সামনে রেখে বাংলাদেশের সংবিধানটা রচিত হয়েছে একটি। সংবিধানের ভাষা কয়টি? দুইটি, দুইটি। বাংলা আর ইংরেজি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি? চারটি, যেগুলি আপনারা আস্তে আস্তে দেখবেন, সংবিধান ক্লাসেই দেখবেন। যেমন জাতীয়তাবাদ 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে সমাজতন্ত্র ও শোষণ মুক্তি, 3 নাম্বার হচ্ছে গণতন্ত্র এবং মানবাধিকার, এবং 4 নাম্বার হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। এই চারটাকে বলা হয় রাষ্ট্র পরিচালনার মূলনীতি। সংবিধানের মৌলিক বিষয় কয়টি? 5টি। মৌলিক বিষয়গুলি কখনোই সংশোধন করা যাবে না বা চেঞ্জ হবে না। 1 নাম্বার হচ্ছে প্রস্তাবনা, 1 নাম্বার হচ্ছে প্রস্তাবনা, 2 নাম্বার হচ্ছে প্রথম অধ্যায়, 3 নাম্বার হচ্ছে দ্বিতীয় অধ্যায়, 4 নাম্বার হচ্ছে তৃতীয় অধ্যায়, 5 নাম্বার হচ্ছে 150 নাম্বার অনুচ্ছেদ। এই 5টাকে বলা হয় সংবিধানের মৌলিক বিষয়। সংবিধানের তফসিল 7টি। তফসিল শব্দের অর্থ হচ্ছে বিস্তারিত ব্যাখ্যা বা বিস্তারিত বিবরণ। অধ্যায় আছে 11টি, বৈশিষ্ট্য 12টি। বৈশিষ্ট্যগুলি একটু পরে আমরা দেখব। হ্যাঁ, পরিচ্ছেদ বা উপ অধ্যায়, অর্থাৎ একটা অধ্যায়ের মাঝখানে বা ভিতরে আর কি কি জিনিস বা কম্পোনেন্ট আছে সেগুলোকে উপ অধ্যায় বা পরিচ্ছেদ বলা হয়। সংবিধান সংশোধন হয়েছে 17 বার, যেগুলি নিয়ে আমরা ডিটেলসে 3 নাম্বার সংবিধান ক্লাসে পড়ব। ভোটার হওয়া ন্যূনতম বয়স 18। সরকারের প্রতিনিধি হওয়া ন্যূনতম বয়স হচ্ছে 25 বছর। রাষ্ট্রপতি হতে হলে বয়স লাগবে 35 বছর। সংবিধান রচনা কমিটির মোট সদস্য 34 জন। সংরক্ষিত নারী আসন 50টি, আপনারা জানেন। সংসদ অধিবেশন অনুষ্ঠিত হওয়া ন্যূনতম সদস্যকে কোরাম বলে। এই কোরাম সদস্য হচ্ছে 60 জন। রচনা কমিটি মোট 74টা বৈঠক করে। খসড়া সংবিধানে মোট পৃষ্ঠা ছিল 93টি। জরুরি অবস্থার সর্বোচ্চ সময় 120 দিন। 3টা অবস্থায় বা 3টা কারণে রাষ্ট্রপতি সর্বোচ্চ 120 দিনের জন্য জরুরি অবস্থা জারি করেন। 3টা কারণে রাষ্ট্রপতি সর্বোচ্চ 120 দিনের জন্য জরুরি অবস্থা জারি করেন। 3টা কারণ। প্রথম কারণটা হচ্ছে যুদ্ধ ঘোষণা করা হলে। দ্বিতীয় কারণটা হচ্ছে বহিরাক্রমণ, কেউ বাইরে থেকে আমাদের ভূখণ্ডকে আক্রমণ করলে। এবং তৃতীয় কারণটা হচ্ছে অভ্যন্তরীণ গোলযোগ এবং কোন্দল যদি হয়, তাহলেই এই জরুরি অবস্থা রাষ্ট্রপতি ঘোষণা করবেন, তবে সর্বোচ্চ 120 দিনের জন্য। সংবিধানে অনুচ্ছেদ আছে কয়টি? 153টি। সংসদে নির্বাচিত আসন আমরা জানি সবাই 300টি, আর মোট আসন হচ্ছে 350টি। গণপরিষদ সদস্য আমরা দেখেছিলাম 403 জন। এখন বলেন পারবেন কিনা? জি জি স্যার। স্যার। ওকে, তাহলে আমরা পরের অংশে যাচ্ছি। স্যার একটা পরের কোশ্চেন অংশটা হচ্ছে, করতে পারি? জি স্যার, ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল মোটামুটি ফকির সন্ন্যাসী থেকে শুরু করে তেভাগা আন্দোলন পর্যন্ত। জি জি 17টাই না স্যার? আরো অনেক ছিল, স্যার, এগুলি ওখানে থেকে আপনি দুইটা পর্বে পরীক্ষায় ভাগ, আসে। আমি যেগুলি স্যার, লেখাই দিছি সেগুলি ভালো করে স্যার, পড়বেন, দুইটা তাহলেই পর্বে হবে। ভাগ করছিলেন, তার মানে কি ওইটা কি আলাদা কিছু না তো স্যার? ওই না না, ব্রিটিশ আলাদা বিরোধী কিছু না। আন্দোলনই তো। আমি অনেক বড় হয়ে যায় তো, সেই জন্য আমি 2 ভাগে ভাগ করছি, বুঝতে বুঝতে পারছি। পারছেন? এটা আপনাদের পড়া এবং লেখার সুবিধার জন্য বা মনে রাখার সুবিধার জন্য এই কাজটা করছি, যাতে এই যে বড় বড় টার্গেটকে ছোট ছোট অংশে ভাগ করে দিলে টার্গেটগুলি পূরণ করতে সুবিধা হয় না, জি স্যার। সেই জন্যই। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম। সংবিধানের বৈশিষ্ট্য 12টি, একটু আগে আপনারা দেখলেন। এই 12টি বৈশিষ্ট্য আমরা একটু দেখার চেষ্টা করব। এই 12টি বৈশিষ্ট্য 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই সংবিধানের 12টি বৈশিষ্ট্য আমরা এই যে ধারাবাহিকভাবে সংখ্যা লিখে রাখলাম। প্রস্তাবনা, লিখিত। বাংলাদেশের সংবিধান হচ্ছে কি লিখিত এবং কি পরিবর্তনীয়। সংবিধানের প্রাধান্য, চতুর্থ বৈশিষ্ট্যটা হলো সংবিধানের প্রাধান্য। পঞ্চম বৈশিষ্ট্যটা হচ্ছে
এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। ষষ্ঠটা হলো মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা। সপ্তম বৈশিষ্ট্যটা হলো এক কক্ষ বিশিষ্ট আইনসভা। অষ্টমটা হলো নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ। নবম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। দশমটা হলো মৌলিক অধিকার। এগারোতম যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে ন্যায়পাল। দ্বাদশ বৈশিষ্ট্যটা হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল। এখন সংবিধানের কোন অংশে এগুলি বলা আছে? প্রস্তাবনা বলা আছে সংবিধানের শুরুতে, প্রস্তাবনা সম্পর্কে বলা আছে। এই লিখিত সংবিধানের স্বীকৃতি এটা বলা আছে 153 নম্বর অনুচ্ছেদে, যে উক্ত সংবিধানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের লিখিত সংবিধান বলে গণ্য। দুষ্পরিবর্তনীয় 142 নম্বরে। প্রাধান্য 7 নম্বর অনুচ্ছেদে। এককেন্দ্রিক শাসন ব্যবস্থা 59 নম্বর। মন্ত্রী পরিষদ শাসিত সরকার 56 নম্বর। এক কক্ষ বিশিষ্ট আইনসভা 65 নম্বর অনুচ্ছেদ। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক 22 নম্বর। রাষ্ট্র পরিচালনার মূলনীতি এটা 4টা, যেহেতু 9 থেকে 12। মৌলিক অধিকার টোটাল 18টা, এটা হচ্ছে 27 থেকে 44। এই অনুচ্ছেদগুলিতে মৌলিক অধিকার আছে। হ্যাঁ, আর ন্যায়পাল সম্পর্কে বলা আছে 77 নম্বরে। প্রশাসনিক ট্রাইব্যুনাল সম্পর্কে বলা আছে 117 নম্বরে। এই তো। স্যার দোষ পরিবর্তনীয় আর স্যার নেপাল ওইটা একটু বোঝাই বলবেন? বুঝেন নাই? দুষ্পরিবর্তনীয় মানে হচ্ছে যাকে পরিবর্তন করা যায়, তবে পরিবর্তন করতে হলে কিছু ফর্মালিটিস, কিছু রুলস এন্ড রেগুলেশনস এর মধ্যে দিয়ে যেতে হয়। কোন একটা প্রস্তাব, ওই প্রস্তাবে সংসদে সংসদ সদস্যরা ভোট দিবে। উক্ত প্রস্তাবের পক্ষে যদি কমপক্ষে 2/3 ভোট পড়ে, তাহলে ওই প্রস্তাবটা বিলে পরিণত হয়। ওই বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করলে বিলটা আইনে পরিণত হয়, এবং যেই জন্য আপনি যে অংশটা সংশোধন করতে চাচ্ছেন সেই অংশটা সংশোধন হয়ে যায়। দেখেন কতগুলি প্রসেসের মাঝখান দিয়ে যেতে হলো। এই জন্য এটাকে বলে দুষ্পরিবর্তনীয়, অর্থাৎ পরিবর্তন করা যায়, তবে পরিবর্তন করাটা একটু জটিল। দুষ্পরিবর্তনীয়। হ্যাঁ। ন্যায়পাল এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অম্বাডসম্যান, যার অর্থ হচ্ছে নীতি নির্ধারক বা নীতি বিধায়ক। সরকার বা কর্তৃপক্ষের কাজের জবাবদিহিতা গ্রহণকারী ব্যক্তিত্বই হচ্ছে ন্যায়পাল। 1809 সালে সুইডেনে সর্বপ্রথম ন্যায়পাল পদটি ব্যবহার করা হয়েছে। বাংলাদেশে 1980 সালে ন্যায়পাল আইন থাকলেও বাংলাদেশে এখন পর্যন্ত ন্যায়পাল নামক কোনো পদ সৃষ্টি হয় নাই। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। স্যার এগুলার কি ডিটেইলস পড়বো নাকি শুধু না, হচ্ছে জাস্ট প্রিলির জন্য এতটুকু পড়বেন। রিটেনে আসলে আবার এগুলি ডিটেইলসে আমি পড়াই দিব না। হ্যাঁ, প্রিলির জন্য এতটুকুই হবে। এগুলি ডিটেইলসে পড়ার দরকার নেই আপাতত। কোনটা কোথায় বলা আছে, কয় নাম্বার বৈশিষ্ট্য কোনটা, এইভাবে পড়বেন। হ্যাঁ। জি স্যার।
কি সবাই লিখছেন তো? পারবেন না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ স্যার। পরের টপিকে যাই। পরের টপিক হচ্ছে সংবিধানের অধ্যায়। ছোট ছকে আমরা অধ্যায়গুলো দেখার চেষ্টা করি। অধ্যায় তো এক পাশে আমরা লিখব অধ্যায়, এক পাশে লিখব অধ্যায়ের বিষয়, এক পাশে লিখব ওই অধ্যায়ে অনুচ্ছেদ আছে কয়টা করে এবং ওই অধ্যায়ে পরিচ্ছেদ আছে কয়টা করে। হ্যাঁ, এভাবে 4 কলাম বিশিষ্ট একটা ছক এঁকে ফেলবো। আমরা জানি অধ্যায় আছে 11টা। কয়টা? ওই যে দেখছিলাম একটু আগেই, সংখ্যায় সংখ্যায় সংবিধানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ। এবার একটা ছক এঁকে ফেলি। প্রথম অধ্যায় নাম হচ্ছে প্রজাতন্ত্র। দ্বিতীয় অধ্যায়ের নাম রাষ্ট্র পরিচালনার মূলনীতি। তৃতীয় অধ্যায় হচ্ছে নাগরিকদের মৌলিক অধিকার। চতুর্থ অধ্যায় নির্বাহী বিভাগ। পঞ্চম অধ্যায় আইন বিভাগ। ষষ্ঠ অধ্যায় বিচার বিভাগ। সপ্তম অধ্যায় নির্বাচন কমিশন। অষ্টম অধ্যায় মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। নবম অধ্যায় সরকারি কর্ম বিভাগ। দশম অধ্যায় সংবিধান সংশোধন। একাদশ অধ্যায় বিবিধ বিভাগ। এ অধ্যায় অনুচ্ছেদ আছে 60টা, এটা এখানে অনুচ্ছেদ 18টা, এখানে 22টা, এখানে 17, 29, 24, 9, 6, 9, 1, 11টি। টোটাল অনুচ্ছেদ আছে 153টি। এখানে নাই নাই নাই, এখানে আছে 5টি, এখানে আছে 3টি, এখানে আছে 3টি, নাই নাই, এখানে আছে 2টি, নাই নাই, এখানে আছে মোট 13টি। এই তো।
কি শেষ করেছেন লিখে? জি স্যার। ওকে, আমাকে বলেন আরেকটু মৌলিক হয় নাই? স্যার একটু ওকে, জি স্যার শেষ। আমাকে বলেন মৌলিক অধিকার সম্পর্কিত অধ্যায়টি কয় নাম্বার? তৃতীয় অধ্যায়। সবচেয়ে বেশি অনুচ্ছেদ আছে কোন অধ্যায়ে? আইন বিভাগে দেখেন 29টা অনুচ্ছেদ আছে। সবচেয়ে কম অনুচ্ছেদ আছে কোন অধ্যায়ে? সংবিধান সংশোধন, দেখেন মাত্র একটা অনুচ্ছেদ আছে। সবচেয়ে বেশি পরিচ্ছেদ আছে কোন অধ্যায়ে? এই যে দেখেন নির্বাহী বিভাগ, 5টা। সবচেয়ে কম পরিচ্ছেদ আছে কোথায়? সরকারি কর্ম বিভাগে, 9ম অধ্যায়। নির্বাচন কমিশন সম্পর্কে বলা আছে কয় নাম্বার অধ্যায়ে? 7ম। নির্বাচন কমিশন সম্পর্কিত সংবিধানের অনুচ্ছেদ কয়টি? 9টি। এরপরে বিবিধ বিভাগে অনুচ্ছেদ আছে কয়টি? 11টি। মোট অনুচ্ছেদ 153, মোট পরিচ্ছেদ হচ্ছে 13টি। এইভাবে আমি জাস্ট ডেমো দেখালাম, যে কোনো ভাবে এই টপিক থেকে প্রশ্ন আসতে পারে। আর এটা হচ্ছে সংবিধানের একদম কোর বেসিক। এই জিনিসটা আপনার একদম মাথার মধ্যে সেট থাকতে হবে, হ্যাঁ, তাহলে ভালো হয়। আমরা পরের টপিকে চলে গেলাম। জি স্যার। পরের টপিকের নাম হচ্ছে প্রজাতন্ত্র। পরের টপিকের নাম হচ্ছে প্রজাতন্ত্র। একটা ছক আঁকবো আমরা। এক পাশে লিখবো নং, আরেক পাশে লিখবো বিষয়। এই টপিকটা থেকে আমরা সংবিধানের অনুচ্ছেদের অংশে কিন্তু প্রবেশ করা শুরু করছি, হ্যাঁ। 1 নম্বরে প্রজাতন্ত্রের নাম। 2 নম্বরে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা। 2 এর ক নাম্বার উপদফায় প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম। রাষ্ট্রধর্ম ইসলাম, তবে অন্য সকল ধর্মের সমান মর্যাদা থাকবে, এটা রাষ্ট্র নিশ্চিত করবে। এটাই হচ্ছে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম। 2 এর ক নাম্বার উপদফায় বলা আছে। 3 নাম্বার প্রজাতন্ত্রের ভাষা একটি, আর সেটি হচ্ছে বাংলা ভাষা। 4 নাম্বার প্রজাতন্ত্রের জাতীয় বিষয়। জাতীয় বিষয় হচ্ছে সাংবিধানিকভাবে 3টি। 4 এর 1-এ বলা আছে প্রজাতন্ত্রের জাতীয় সঙ্গীত। 4 এর 2-এ বলা আছে প্রজাতন্ত্রের জাতীয় পতাকা। 4 এর 3-এ বলা আছে প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক। আর 4 এর ক নাম্বার উপদফায় বলা আছে জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ। সংরক্ষণ। আপনারা একটা ছকে আঁকবেন, কিন্তু আপনারা নিচে নিচে লিখবেন, হ্যাঁ।
5 নাম্বার, প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা। ঢাকা প্রথম বাংলার রাজধানী হয় 1610 সালে। সুবেদার ইসলাম খান ঢাকাকে রাজধানীতে পরিণত করেন এবং ঢাকার নাম রাখেন জাহাঙ্গীরনগর। হ্যাঁ। 6 নাম্বার, নাগরিকত্ব, অর্থাৎ 6 নাগরিক হওয়ার যে শর্ত, দায়িত্ব, কর্তব্য, সুবিধা এগুলি। হ্যাঁ। 6-এর 2-এ বলা আছে আমরা জাতি হিসেবে বাঙালি আর নাগরিক হিসেবে বাংলাদেশী। 7-এ বলা আছে সংবিধানের প্রাধান্য। সাতের 1-এ বলা আছে জনগণ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক। সাতের 2-এ বলা আছে সংবিধানের স্থান সকল আইনের ওপরে। সাতের ক উপদফায় বলা আছে সংবিধান বাতিল, রহিত ইত্যাদি অপরাধ, মানে এগুলি করলে অপরাধ হবে। সাতের ক্ষয়ে বলা আছে সংবিধানের মৌলিক বিষয়গুলো সংশোধন অযোগ্য। এই তো। কি লিখছেন তো সবাই, না? জি স্যার। ওকে, তাহলে দেখেন আমাদের প্রজাতন্ত্রের নাম কয় নাম্বারে বলছে? 1 নাম্বারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। রাষ্ট্রীয় সীমানা কয় নাম্বারে বলছে? 2 নাম্বার। স্বাধীনতার ঘোষণার পূর্বে যেটা ছিল পূর্ব পাকিস্তান ভূখণ্ড, সেটাই বর্তমান বাংলাদেশ। রাষ্ট্র ধর্ম সম্পর্কিত উপদফাটি কত নং? 2-এর ক। রাষ্ট্র ধর্ম ইসলাম, তবে সকল ধর্মের সমান মর্যাদা। প্রজাতন্ত্রের ভাষা সম্পর্কিত অনুচ্ছেদটি কত নং? 45 BCS এ আসছে। 3 নাম্বার। কয়টি? একটি, সেটা হচ্ছে বাংলা, কিন্তু সংবিধানের ভাষা কিন্তু 2টি, বাংলা আর ইংরেজি। জাতীয় বিষয় কয়টি প্রজাতন্ত্রের? 3টি। এই যে 3টি। 4-এর 1-এ বলছে সঙ্গীত, 4-এর 2-এ জাতীয় পতাকা, 4-এর 3-এ জাতীয় প্রতীক। মনে রাখবেন আমার সোনার বাংলা আমাদের এই জাতীয় সঙ্গীতটি 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন। এটা মূলত 25 লাইনের একটা কবিতা, তবে এটা আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা হয়েছে প্রথম 10 লাইন
এবং আমরা রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজাই প্রথম 4 লাইন। এটা রবীন্দ্রনাথের গীতবিতান কাব্যের স্বরবিতান অংশের স্বদেশ পর্যায়ে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এটা কিন্তু সর্বপ্রথম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকায় সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল। আমাদের এই যে জাতীয় পতাকায় 2টা রং আমরা সবাই জানেন, লাল আর সবুজ, যেখানে সবুজ এবং লালের অনুপাত হচ্ছে 5:3। সবুজ দিয়ে বোঝায় হচ্ছে আমাদের গ্রাম বাংলার প্রকৃতি, নৈসর্গিক সৌন্দর্য, সবুজ প্রকৃতি আর কি, এবং তারুণ্য বুঝায়, আর লাল দিয়ে বোঝায় হচ্ছে রক্তের বিনিময়ে আমরা এই দেশের ভূখণ্ডটা অর্জন করতে সক্ষম হয়েছি। প্রতীক এটাতে শাপলা ফুল আছে, 2টা ধানের শীষ আছে, 3টা পাট পাতা আছে, 4টা তারকা আছে, 5টা পানির ঢেউ আছে। জাতির পিতার আচ্ছা। প্রতিকৃতি আমরা সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সকল শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশি এবং কূটনৈতিক মিশনগুলোতে সংরক্ষণ করব। আর এটার প্রতিকৃতির কথা বলা আছে 4-এর ক উপদফায়। স্যার এটা কি যে ওটা তো ছবি যে টানে রাখে স্যার ওইটা? জি ওইটাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, দেখবেন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সকল শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশি এবং কূটনৈতিক মিশনগুলোতে। ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় 1610 সালে, আর ঢাকা মোট বাংলার রাজধানী হয় 5 বার। নাগরিকত্ব নিয়ে 6 নম্বরে বলা আছে আমরা জাতি হিসাবে বাঙালি, নাগরিক হিসাবে বাংলাদেশি, 6-এর 2-এ বলা আছে। সংবিধানের প্রাধান্য 7, আর জনগণ সকল ক্ষমতার মালিক 7-এর 1-এ। সংবিধানের অবস্থান আমি প্রথমেই বলছিলাম, আর সকল আইনের উপরে 7-এর 2-এ। সংবিধান কেউ যদি ইচ্ছা করে ম্যানিপুলেট করে, বাতিল করে, রহিত করে, স্থগিত করে, তাহলে সে সাংবিধানিক অপরাধ করবে, 7-এর ক উপদফায় বলা আছে। এবং সংবিধানের মৌলিক বিষয়গুলো কখনোই সংশোধন করা যাবে না, 7-এর খ উপদফায় বলা আছে। এখন বলেন আজকের ক্লাসে যা যা পড়ছেন পারবেন কিনা? জি স্যার, ইনশাআল্লাহ অনেক সুন্দর ওকে, করে তাহলে বুঝাইছেন। আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। হ্যাঁ, রোহিত করা। ওকে থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। Yes, sir.